হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা চ্যাপ্টার নাম্বার 6 আছে, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তার উপর শেষ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। এর আগে আমরা 3টি ক্লাস প্রোভাইড করেছি, যেখানে আমরা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 থেকে সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্নবিচিত্রা সমাধানকালে যে সমস্ত প্রশ্নগুলো আমরা বারবার পেয়েছিলাম, সে সবগুলো কিন্তু আমরা 3টি ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের শেষ ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যে সমস্ত দেখো 1 মার্কসের প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করিও, এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে পারো। তাছাড়া আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে ক্লাস 6 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে অবশ্যই আগের 3টি ক্লাস দেখে নিও। তাহলে আজকে দেখো আমাদের যেটা প্রথম প্রশ্ন আমরা নেব সেটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন, যেখানে তোমাদের 3টি বা 4টে অপশান দেওয়া থাকে, সেখানে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হয়। এখানে দেখো সবগুলোই তোমরা যদি দেখে রাখতে পারো তাহলে ভালো হয়। তবে আমি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু বেশি আমি আমাদের আজকের ক্লাসে ফোকাস করব। দেখো এই যে 2 নম্বর প্রশ্নটা আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটি স্পর্শহীন বল, আমরা দেখেছি যে বস্তুর ভর, তাই না, আয়তন, চাপ, এগুলো হচ্ছে স্পর্শযুক্ত বল, মানে কন্ট্যাক্ট ফোর্স। এগুলো কন্ট্যাক্টে থাকে, মানে ডাইরেক্ট সংযোগে থেকে এই সমস্ত বলগুলো কাজ করে। কিন্তু ওজন বা যেটা অভিকর্ষ বল, সেগুলো কিন্তু স্পর্শহীন বল। এছাড়া চৌম্বক বল আমরা দেখেছিলাম যে টাচ না করে চুম্বকের দুটো সমমেরুর মধ্যে বিকর্ষণ বা বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ বল হয়। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের স্পর্শহীন বল। এসআইতে ওজনের একক, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইতে ওজন হচ্ছে এক ধরনের বল, তাই না? তাহলে সেক্ষেত্রে বলের এসআই একক তোমরা জানো নিউটন, তাহলে নিউটন হবে ওজনের একক। ফুটবল কিক করা, তার মানে সেখানে ধাক্কা দিচ্ছ, তাহলে এটা হচ্ছে ধাক্কা। চৌম্বক পদার্থ, দেখো চৌম্বক পদার্থ কোনটা হবে? চৌম্বক পদার্থ মানে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে বা যেগুলোকে তুমি কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করতে পারবে সেগুলোকে আমরা চৌম্বক পদার্থ বলবো। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে এইগুলোর মধ্যে দেখো তামা, সোনা, রূপো, এগুলো কিন্তু চৌম্বক পদার্থ নয়। তাহলে নিকেল এটা কিন্তু হবে আনসার। এগুলোর মধ্যে কাঠ, পাথর, তামা চৌম্বক পদার্থ নয়, লোহাটা চৌম্বক পদার্থ। নেক্সট চৌম্বক পদার্থ নয়, দেখো লোহা, নিকেল, কোবাল্ট চৌম্বক পদার্থ, কিন্তু তামাটা চৌম্বক পদার্থ নয়, তাই জন্য তামা হবে আনসার। একরকমভাবে নিকেল, লোহা, কোবাল্ট চৌম্বক পদার্থ, অ্যালুমিনিয়ামটা কিন্তু চৌম্বক পদার্থ নয়। নেক্সট দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 11 যেটা আছে, একটি ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনার জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ বল, তাই না? মেঝের সঙ্গে ফুটবলের সংঘর্ষ হয়, মানে ঘর্ষণ বল হয়। আর আমরা জানি ঘর্ষণ বল, ধর একটা ফুটবল এদিকে গড়িয়ে যাচ্ছে, তাহলে যেদিকে গতিশীল হয় তার ঠিক বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করে, মানে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে, মানে 3rd ক্লাসে কিন্তু আলোচনা করেছি। ক্লাসের মধ্যে দেখো অনেক কিছু ডিসকাস করা হয়েছে। তোমাদের স্কুলের পরীক্ষা যখন হবে অনেক প্রশ্ন তোমাদের টেক্সট বুক থেকে দেবে বা কনসেপ্ট থেকে তোমাদের ধারণাটা কেমন গঠিত হয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে। যদি তোমাদের ক্লাসগুলো দেখা হয়ে থাকে তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু সঠিকভাবে করে আসতে পারবে। তার জন্য ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই যারা দেখোনি তারা দেখে নিও। এরপর দেখো পড়াচুনে জল দিলে সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তাহলে পড়াচুনের মধ্যে থেকে রাসায়নিক শক্তি সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি রূপান্তর থেকে একটা কিন্তু প্রশ্ন আসবে, তোমাকে একটা ঘটনা বলবে এবং সেখানে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা জিজ্ঞাসা করবে। বর্তমানে শক্তির বেশিরভাগ চাহিদা আছে আমরা জানি তাপবিদ্যুৎ থেকে, মানে জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি সেটাই হচ্ছে আমাদের বেশিরভাগ শক্তির চাহিদা মেটায়। এরপরে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? দেখো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, না প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এগুলো জীবাশ্ম জ্বালানি, খড়টা জীবাশ্ম জ্বালানি নয়। সব শক্তি শেষ পর্যন্ত মনে রাখবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি হোক, যান্ত্রিক শক্তি হোক, যে কোনো শক্তি রূপান্তর হতে হতে শেষ পর্যন্ত তাপ শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। নেক্সট সৌরশক্তি, তুমি চাইলে এটা দেখতে পারো সৌরশক্তি কেমন শক্তি। সৌরশক্তিকে কিন্তু বারবার ব্যবহার করা যায়, এটা কিন্তু কখনো শেষ হয় না, এটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। চিরাচরিত মানে অনবীকরণযোগ্য শক্তি কোনটা? দেখো এই যে অপশান দেওয়া হয়েছে জল, উদ্ভিদ, বায়ু, এগুলো কিন্তু চিরাচরিত শক্তি নয়, তাহলে এগুলো কাটা গেল। প্রাকৃতিক গ্যাস যেটা সেটা হচ্ছে চিরাচরিত, মানে সেটার ব্যবহার জানে। নিচেরগুলোর মধ্যে দেখো সৌরশক্তি, জলভাটা শক্তি, জৈব গ্যাস শক্তি আর বায়ু শক্তি, এগুলো হচ্ছে
অচিরাচরিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি, কিন্তু কয়লা হচ্ছে চিরাচরিত শক্তি, মানে এটা মানুষ ব্যবহার জানে এবং এটাকে একবার ফুরিয়ে গেলে সেটাকে আর ব্যবহার করা যায় না, তার মানে হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। এরপরে প্রথম শ্রেণীর খাদক মানে যারা উদ্ভিদকে খায়, সবুজ উদ্ভিদকে খায়, এখানে কী হবে, খরগোশ হবে উত্তর। এগুলোর মধ্যে দেখো হরিণটা কিন্তু হবে আনসার। নেক্সট দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা তোমরা টার্মটা জেনে রাখো। এক্ষেত্রে বাস্তুতন্ত্রের যারা উৎপাদক খাদ্য পিরামিডের নিচে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্ষেত্রে মনে রাখবে খাদ্য পিরামিড তোমরা দেখেছো এরকমভাবে খাদ্য পিরামিড থাকে, খাদ্য পিরামিডের নিচে উৎপাদক থাকে, তারপরে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর তৃতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে পরপর থাকে। যেমন নিচের দিকে ধরো ঘাস থাকে, ঘাসকে খায় ফড়িং, তার জন্য এটা এখানে থাকবে প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদকে থাকবে ব্যাঙ, তৃতীয় শ্রেণীর খাদকে থাকবে সাপ, তারপর চতুর্থ শ্রেণীতে ময়ূর। যাই হোক খাদ্য পিরামিডের একদম নিচে কে থাকে, খাদ্য পিরামিডের একদম নিচে থাকে হচ্ছে উৎপাদক। এরপরে খাদ্য পিরামিডের শীর্ষে কে থাকে এটা মনে রাখতে পারো, প্রগৌণ খাদক। কিন্তু এগুলোর মধ্যে যদি বলতো সর্বভুক, তাহলে সর্বভুক হবে আনসার। যদি বলে খাদ্য পিরামিডের শীর্ষে কে থাকে, প্রাথমিক না গৌণ না উৎপাদক, তখন উত্তর হবে গৌণ, তাই না? সব শেষে আবার পরপর কী থাকে সেটা মনে রাখবে, উৎপাদক প্রথমে, তারপর থাকে প্রাথমিক, তারপর থাকে প্রাথমিক মানে প্রথম শ্রেণীর খাদক, তারপর থাকবে গৌণ মানে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে হবে 3 নাম্বার মানে প্রগৌণ খাদক, তারপরে থাকে সর্বভুক খাদক, এরপরে বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এরপরে খাদ্য শৃঙ্খলা শক্তির উৎস তোমরা পড়েছো সূর্য। নেক্সট এখানে খাদ্য শৃঙ্খলগুলো দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। লিন্ডেম্যানের 10% সূত্র, লিন্ডেম্যানের 10% সূত্র তোমরা জানো, 10% শক্তি প্রবাহিত হয়। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী, তার মানে ঘাস থেকে ঘাস ফড়িংয়ে যাবে, ঘাস ফড়িং থেকে ব্যাঙে যাবে, ব্যাঙ থেকে শক্তি সাপে যাবে, সাপ থেকে শক্তি ময়ূরে যাবে, উল্টো পথে কিন্তু কখনো ফিরে আসে না, তাই না? শুধু শক্তির একমুখী প্রবাহ হয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এবার আমরা শূন্যস্থান পূরণ করো যেগুলো আছে সেগুলো দেখব। তার মধ্যে প্রথমটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, ওজন বলের যেটা অপর নাম সেটা হচ্ছে অভিকর্ষ বল। যান্ত্রিক শক্তি আমরা পড়েছিলাম, আমরা যখন ক্লাস দিয়েছিলাম সেখানে কিন্তু সবগুলো ডিসকাস করা হয়েছিল। যারা ক্লাসগুলো ভালোমতোভাবে দেখেছো তাদের আশা করি সমস্ত প্রশ্নের আনসার তোমরা নিজেরাই দিতে পারবে। যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। নেক্সট দেখো এরপরে প্রশ্ন হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এখানে 11 নম্বর প্রশ্নটা দেখো, সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সৌরশক্তি বা আলোক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে। অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয়? খাদ্য জাল তৈরি হয়। এরপরে নেক্সট এটা মনে রাখতে পারো তোমরা, এই যে এই কোশ্চেন নাম্বার 15, তলের মসৃণতা যত বেশি হবে ঘর্ষণ কী হবে? তত কম হবে। মসৃণ হলে ঘর্ষণ কম হয়, আর যদি অমসৃণ বা এবড়ো খেবড়ো হয় তাহলে সেখানে কিন্তু ঘষাটা বেশি হয়, তাই না? তার মানে সেখানে ঘর্ষণ বলটা বেশি। এরপরে দেখো নেক্সট, ঘর্ষণের ফলে বস্তুর কি বৃদ্ধি পায়? উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে উষ্ণতা তারপরে শূন্যস্থান দিয়েছে, তাহলে তোমরা এখানে বৃদ্ধি বসাবে। যদি বৃদ্ধিটা লিখে দেয় আর উষ্ণতার জায়গায় শূন্যস্থান এটাও কিন্তু দিতে পারে, যে ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ বৃদ্ধি পায়, তখন তোমরা লিখবে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে দেখো ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়, যেদিকে বস্তু গতিশীল হয় এদিকে, তাহলে তার উল্টো দিকে ঘর্ষণ বলটা কাজ করে, মানে গতিকে সবসময় বাধা দেয়। এরপরে এক কথায় উত্তর দাও বা একটি বাক্যে উত্তর দাও, যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখব। ভর এবং ভারের মধ্যে সম্পর্ক। ভর মানে যেটা আমরা সাধারণ দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্রতে যেটা মাপি সেটা হচ্ছে ভর, আর ভার মানে হচ্ছে বস্তুর ওজন। তাহলে ভারকে ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়। ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে বস্তুর ভর গণিত অভিকর্ষজ ত্বরণ, এমজি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা লিখতে পারবো ভার মানে হচ্ছে ভর মানে হচ্ছে এম, আর অভিকর্ষজ ত্বরণ মানে জি, তাহলে এই দুটোর গুণফল। এরপরে এসআইতে বলে একক হচ্ছে নিউটন, 1 নিউটন মানে 10⁵ ডাইন। এরপর দেখো এখানে উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? সূর্য থেকে পায়। বাঁধের জলে কি শক্তি জমা থাকে? বাঁধ দিয়ে ঘেরা আছে, জলটা গতিশীল নয়, তার মানে তার মধ্যে স্থিতিশক্তি আছে। 4টি অপ্রচলিত শক্তি, এখানে তোমাদের 4টি নাও দিতে পারে, হয়তো বললো যে 2টি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও, সেক্ষেত্রে তোমরা লিখবে সৌরশক্তি, বায়ুশক্তি। এছাড়া এগুলো মনে রাখো, জোয়ারভাটা শক্তি, জৈব গ্যাস শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উৎস। বাল্ব বা টিউবের যখন সুইচ অন করা হয় তখন কারেন্ট পাঠানো হয়, নিয়ে কারেন্ট থেকে কি হয়? সেখানে আলো তৈরি হয়। তাহলে এক্ষেত্রে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে আনসার।
পালতোলা যে নৌকা আমরা দেখেছিলাম, পালতোলাতে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলে। খাদ্য পিরামিডে কোথায় জীবের সংখ্যা সব থেকে বেশি? উৎপাদকে। আমরা দেখেছিলাম যে উৎপাদক হচ্ছে ঘাস, ঘাসের সংখ্যা সব থেকে বেশি। তারপরে ফড়িংয়ের সংখ্যা কিছুটা কমে যাবে, ফড়িংয়ের সংখ্যা থেকে ব্যাঙের সংখ্যা আরও কম, ব্যাঙের থেকে সাপের সংখ্যা কম, সাপের থেকে ময়ূরের সংখ্যা আরও কম। সব থেকে উৎপাদক স্তরের মানে সংখ্যাটা বেশি। তার জন্য দেখো যখন আমরা খাদ্য পিরামিড এঁকেছিলাম তখন নিচের দিকটা দেখো বেশি প্রশস্ত, উঁচুর দিকটা আরও ছোটো হতে 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 যাচ্ছে, তাই না? তাহলে নিচের স্তরে মানে উৎপাদক স্তরে জীবের সংখ্যা বেশি। প্রথম শ্রেণীর খাদকের খাদ্য কী? প্রথম শ্রেণীর খাদকরা কী খায়? উৎপাদককে খায়। আর দ্বিতীয় শ্রেণীর খাদকরা প্রথম শ্রেণীর খাদককে খায়। আর তৃতীয় যারা হয় তারা দ্বিতীয়কে খায়। এরপরে খাদ্য শৃঙ্খল বা পরিবেশে উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে দেখো সবুজ উদ্ভিদ। আর কত শতাংশ সৌরশক্তি, মানে সৌরশক্তি কত অংশ উদ্ভিদ জমা রাখতে পারে? 10%। লিন্ডেম্যানের 10% সূত্র, সেটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র এখানে কিন্তু দেওয়া হয়েছে। এরপরে স্পর্শজনিত বল, মানে স্পর্শ থাকে, তোমরা লিখবে ঘর্ষণ বল। আর স্পর্শহীন বল যদি বলে সেটা হবে চৌম্বক বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল, তাই না? অভিকর্ষ বল, সেগুলো হচ্ছে স্পর্শহীন বল। এরপরে এগুলো 1 মার্কসের হলো। এখানে দেখো এই যে প্রশ্ন রয়েছে, কিছু কিছু প্রশ্ন তোমাদের এ বছরের প্রশ্নবিচিত্রা এবং গত বছরের প্রশ্নবিচিত্রাতেও কিন্তু আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে কি কি কাজ করা যেতে পারে। তার মধ্যে প্রথমটা তোমরা জানো, পালতোলা নৌকাতে ওই পালে হাওয়া লাগানো হয়, নিয়ে তখন নৌকাটা এগিয়ে যায়, তাহলে পালতোলা নৌকা চালানো যায়। দ্বিতীয় হচ্ছে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। নেক্সট দেখো, যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো সাধারণত বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসে বা প্রশ্নবিচিত্রায় এসেছে, সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখো উৎস ভেদে আমরা পড়েছিলাম 2 ধরনের বিদ্যুৎ শক্তি পাই, তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ। তার মধ্যে আমরা তাপবিদ্যুৎটাই বেশি পাই। এরপর সৌরশক্তিকে কাজে লাগানো হয় এমন যন্ত্র হচ্ছে সোলার কুকার, সোলার ওয়াটার হিটার, সোলার ক্যালকুলেটর, তাই না? সোলার অনেক গেমস হয়, খেলনা হয়, সেগুলোকেও কিন্তু সৌরশক্তিকে কাজে লাগানো হয়, তাই না? সোলার প্যানেলেও কাজে লাগানো হয়, সোলার ক্যাপ হয়, সোলার ওয়াটার হিটার তো তোমরা দেখলে। এরপরে দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, মানে এখানে ধান, ইঁদুর, তাকে কে খায়? তাকে খায় সাপ, এবং সাপকে খায় বাজ পাখি। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার নাম্বার 6টা কমপ্লিট করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা ক্লাস 6 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলো দেখে নিও। তার সাথে প্রশ্নবিচিত্রা যেহেতু পরিবেশ বিজ্ঞানের সমস্ত সেটগুলো কমপ্লিট হয়ে গেছে, যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা দেখবে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এরপরে তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারের উপর ক্লাস দিলে বেশি ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।